আমরা তো প্রতিদিন বেঁচে আছি। বুকে হাত দিয়ে বলুন তো, সত্যিই কি সবাই বেঁচে আছি? প্রতিনিয়ত আমরা খুঁজে চলেছি আমাদের বেঁচে থাকার ওষুধ। আর আমার ওষুধ পাহাড়, আশা করি আপনারও। তাই তো সুযোগ চুরি করে আবারও দুদিনের জন্য পালিয়ে গিয়েছিলাম কমলালেবুর গ্রাম শিটংয়ে। দার্জিলিং জেলার এই নির্জন পাহাড়ি গ্রাম আবারও একবার আপনাদের সামনে তুলে ধরবো আমার চোখ দিয়ে। মাত্র ঘন্টা চারেক লেট করে তিস্তা তোরসা যখন এনজিবিতে প্রায় ঢুকবে করছে, ততক্ষণে ভুলে গেছি শেষ রাতের নিজ সিট দখল হওয়ার হাত থেকে বাঁচাই হোক বা বসন্তের একটু প্রাককালেই লাউডস্পিকারে বসন্ত এসে গেছে গান শুনে ভোরবেলাতে অসময়ে ঘুম ভাঙা সমস্ত যন্ত্রণা। কারণ কি আর বলতে হবে? যাই হোক, ট্রেন থেকে অনুভব করলাম কোনো নতুন এক দেশে এসেছি মনে হয়, যেখানে তখনও বেশ ঠান্ডা ঠান্ডা আছে। নয়তো আমাদের ওখানে লোকাল ট্রেন বাসে সহযাত্রীকে পারফিউম ইউজ করতে জ্ঞান দেবার দিন ততক্ষণে শুরু হয়ে গেছে। নমস্কার, আমি অভি। আমরা আবারও চলে এসেছি পাহাড়ের কোলে। আর এখানেই নিউ জলপাইগুড়ি জংশনের এই যে ব্যানারটা, এটা দেখলে বলতে আমাদের মন ভালো হয়ে যায়, তাই না? মানে এখানে এলেই মনে হয় যেন পাহাড় দেখতে চলেছি। তো আরো একবার সেরকম জায়গাতে কিন্তু যাচ্ছি। আশা করব যে আপনাদের এই এপিসোডটা পুরোটা ভালো লাগতে বাধ্য। যাই হোক, ওয়াও গেটওয়েজ থেকে পাঠানো আমাদের জন্য গাড়ি ঘন্টা তিনেক অপেক্ষা করছিল, তাই ওকে অপেক্ষা করালাম না। ওয়াও গেটওয়েজ কিন্তু আমাদেরকে গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা কিনা আপনারা জানেন এনজিবিতে সময় রাত 2:05 কি 10। আমাদের ট্রেন নবদ্বীপ জাস্ট পার হয়ে ওখানটা লাইনে কাজের জন্য সব মিলিয়ে প্রায় 4 ঘন্টা মতন লেট। তো আমার যে ড্রাইভার, ওয়াও গেটওয়ে যে ড্রাইভার ভাইয়া, তো ও আমাকে রাতে ফোন করলো কটায় আসবো। আমি বললাম যে 2:10। তো এক কথাতে রাজি, কারণ এদের সার্ভিসটা এরকমই। এদের সার্ভিস নিচ্ছি প্রায় আজ কয়েক বছর হয়ে গেল, সেই 2020 থেকে আজকে প্রায় 4 বছর হতে চললো। তুমি জানি এদের সার্ভিস কেমন। তো বললো ঠিক আছে পৌঁছে যাবো। তারপর বললাম যে ট্রেন লেটে আছে। আমি ওকে ফোন করে বললাম যে ভাই একটু লেটে এসো। তারপর ট্র্যাক করতে, তো ট্র্যাক করে লাস্টে 6টার সময় আমরা প্রায় নামলাম, প্রায় 4 ঘন্টা পরে নামলাম। ও 5টার সময় সে দাঁড়িয়ে আছে, আমার ট্রেনে নামারও 1 ঘন্টা সে দাঁড়িয়ে আছে। তারপর আমরা এনজিন থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। তবে একটা আক্ষেপ ছিল যে রাতের বেলায় বেরোবো, আশেপাশে ভিড়ও দেখতে পারবো না। আমি তো দেখেছি শিটং, কিন্তু ও দেখেনি। ও ভাবলাম যে চলো দেখে নেবে। আর আমাদের অহলপাড়াতে সানরাইজ দেখার প্ল্যান ছিল, যেটা মিস হলো। ঠিক আছে, ওটা অন্যভাবে কিছু করা যাবে, কিছু পেতে হলে কিছু হারাতে হবে। আর আমরা এইবার যাওয়ার সময় যে ভিউটা পাবো, আশা করি আপনাদেরকেও দেখাতে পারবো। কিভাবে যাবেন, গাড়ি ভাড়া কেমন, শেয়ারে যাওয়া যায় কিনা, সমস্ত কিছু শেয়ার করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। শিলিগুড়ির ইট পাথরের প্রাচীর শেষে যখন জঙ্গলের মাঝের রাস্তা অর্থাৎ NH10 ধরলাম, ততক্ষণে চোখটা শান্ত হলো। কারণ ইট বালি পাথর দেখাও যা, আর সকাল সকাল পাশের বাড়ির সিসিটিভি কাকিমার মুখ দেখাও একই ব্যাপার। আমার পেছনে থেকে কি মনে হচ্ছে আমি কোথায় আছি, বিদেশে আছি? একদম তা নয়। এটা হচ্ছে দার্জিলিং কালিম্পং যাবার যে NH10, সেই রাস্তাটা। শিলিগুড়িতে জাস্ট পেরিয়ে এসেছি, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ঠিক পাশে দাঁড়িয়ে আছি। আর পেছনে বসন্ত জাগ্রত দ্বারে, অর্থাৎ বসন্তর যে রং, প্রকৃতি সেই রঙে সাজিয়ে দিয়েছে। মানে খুব ভালো দেখে দেখা যাবে যে গাছের পাতার রং সবুজ,
ধূসর এবং হলুদ, কোনো কাছে পাতা আছে, কোনো কাছে পাতা নেই, রাতে বৃষ্টি হয়েছে, সব মিলিয়ে কালকের রাতের পর এখনকার দৃশ্য কিন্তু অসাধারণ। আমি নামতে বাধ্য হলাম এখানটায় আপনাদেরকে এই বসন্তের এই রং দেখাবার জন্য। এইটা হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একদম পুরো গেট, কিন্তু এখানে কিন্তু সাধারণদের প্রবেশ নিষেধ, এখানে মানে সাফারি বা অন্যদের জন্য নয়। আর আমরা এখানে গাড়ি দাঁড় করিয়েছি এই দৃশ্য দেখবার জন্য, এই দৃশ্য আমাদের ছবি তুলে দেওয়ার জন্য। দেখুন গাছ, আমি জাস্ট দেখুন। তবে যেখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আপনাদের দেখালাম, সেখানে আপনারা দাঁড়াবেন না, কারণ আমিও জানতাম না। দাঁড়ানোর পর ঘন্টায় পাশে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার, এবং সেখানকার যা নিরাপত্তা রক্ষীরা তারা আমাকে মানা করলেন, বললেন যে গাড়িতে উঠে এগিয়ে যেতে। তো আপনাদের অনুরোধ করবো যে আপনারা এখানে নামার প্রয়োজন নেই, কারণ এটা যা বোঝানো যে এটা অ্যালাউ নয়। আস্তে আস্তে দুপাশ থেকে গাছেরা সরে গিয়ে দূরে দেখা দিল পাহাড়ের চূড়া, যাকে একবার দেখার জন্য, একটু ছোঁয়ার জন্যই এত দূরে ছুটে আসা। পাহাড়, কুয়াশা, নিজেদের বয়ে চলা তিস্তা কি মনে করি দেয় আমরা স্বর্গে যাচ্ছি। যখন আমাদের কাজের চাপ, নিত্যদিনের জীবন কাটিয়ে আমরা ব্যস্ত, ক্লান্ত আর পারছি না, তখন আমাদের একটাই ওষুধ, পাহাড়। পাহাড় কিন্তু পারে আমাকে আপনাকে সেই জায়গা থেকে বার করে আনতে। তাই আমি বলবো অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে ভ্রমণ খুবই প্রয়োজন। যখনই সময় পাবেন একবার হলেও পাহাড়ে আসুন, আর এই তিস্তার কাছে নিজেকে সঁপে দিয়ে, তিস্তাতে নিজের সমস্ত খারাপ লাগা, দুঃখ, বেদনা, ভালো লাগা সমস্ত কিছু বিসর্জন দিয়ে এগিয়ে চলুন পাহাড়ের দিকে। পাহাড় আপনাকে আপন করে নেবে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি করোনেশন ব্রিজের উপরে। এই ব্রিজটা কিন্তু সেই ইংরেজ আমলে তৈরি, এবং এই ব্রিজ আজও দাঁড়িয়ে আছে। মাঝে কিন্তু ভূমিকম্পে একটু ফাটল ধরেছিল, তারপরে কিন্তু তবু আজও অক্ষত দাঁড়িয়ে আছে। আরেকটি কথা, সেটা হচ্ছে যে এই রাস্তাটা শিলিগুড়ি দিক থেকে এলো, এই রাস্তা বরাবর আপনারা চলে যাবেন দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে আসামের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে যদি উত্তর পূর্ব ভারতের সঙ্গে কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু এই ব্রিজটা ততটাই ইম্পর্টেন্ট। করোনেশন ব্রিজ থেকে একটু এগিয়ে এলেই দেখা মেলে এই বাঁধটির। চলুন একটু জেনে নেওয়া যাক। এই NH10 যাওয়ার সময় কিন্তু এই পাশেই পড়বে NHPC পাওয়ার প্রজেক্ট। এইখানে তিস্তার জলকে কাজে লাগিয়ে যে ইলেকট্রিক তৈরি করার যে পদ্ধতি, সেটা কিন্তু আপনারা এইখানে এসে দেখতে পাবেন। আর বর্তমানে কিন্তু লক গেট খুলে দেওয়া আছে একটি দেখছি, এবং সেখান দিয়ে জল পড়ছে। যাওয়ার সময় একবার কিন্তু যারা দেখেননি তারা কিন্তু এটা দেখেও যেতে পারেন। এখান থেকে একটু এগিয়ে এসে দেখে নিতে পারেন তিস্তা ভিউ পয়েন্ট। পাহাড়ের কোল পেয়ে যাওয়া তিস্তা রূপ আপনাকে মুগ্ধ করবেই। কি ভাবছিলেন ফোনের সাউন্ড কাজ করা বন্ধ করে দিল? আরে না মশাই, আমি মাইক্রোফোন অন না করেই বক বক করছিলাম তখন। আপনার ফোন ঠিকই আছে। আবারও এগিয়ে চললাম পাহাড়ের কোল বেয়ে। এবার এসে পৌঁছালাম বিরিকদারা, যেখান থেকে শিটংয়ের দূরত্ব মাত্র 8.5 কিলোমিটার মতো। বলে রাখি, NGP বা শিলিগুড়ি থেকে বিরিকদারা পর্যন্ত কালিম্পং বা সিকিমগামী শেয়ার গাড়ি বা বাসে চলে আসতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 80 থেকে 150 টাকার মধ্যে। কিন্তু তারপর অর্থাৎ বিরিকদারা থেকে শিটং পর্যন্ত গাড়ি রিজার্ভ করা ছাড়া উপায় নেই। এক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া আজকের তারিখে ওই 1200 থেকে 1500 টাকার মতো। প্রয়োজনে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কথা বলে নিতে পারেন। এই বিরিকদারা থেকে শিটং পর্যন্ত রাস্তা জাস্ট প্রাণ জোড়ানো তার সৌন্দর্য।
যাওয়ার পথে আরও একবার দাঁড়ালাম, আপনাদেরকেও দাঁড়াতে হবে, কারণ হচ্ছে এই চুচেডুঙ্গা ভিউ পয়েন্ট। এই চুচেডুঙ্গা ভিউ পয়েন্ট থেকে এই জায়গাটা দেখাবো এবং এই জায়গাটার বিশেষত্ব তুলে ধরবো। আসলে এই যে দেখতে পাচ্ছেন একটা পাথর ত্রিভুজের ন্যায়, এটাকে উদ্দেশ্য করে এবং এর থেকে কিন্তু নাম হয়েছে চুচেডুঙ্গা। চুচে অর্থাৎ পিক, ঠিক আছে, আর ডুঙ্গা অর্থাৎ পাথর। পাথরটা দেখছেন এটা ত্রিভুজের ন্যায় এবং পাথর, যার জন্য এটাকে বলা হয় স্টোন পিক অর্থাৎ চুচেডুঙ্গা। আর এখান থেকে এই যে এটা দেখছেন, এটা রিয়াং নদী, এটা এটা লঙ্কু গ্রাম যেখান থেকে আমরা এলাম। আর এই দিকটা যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে মংপু, এবং এই মংপুই কিন্তু সেই মংপু যেখানে রবীন্দ্রনাথ আসতেন থাকতেন। এরপর সিত্তাম ভাইকে ফলো করে ওপরে উঠলাম। সিত্তম ভাই আমাকে বললো ওপরে আসতে। আগের বার যখন এসেছিলাম তখন আমি নিচ থেকে দেখেছিলাম। এবার চুচেডুঙ্গা পাথর দেখতে পাচ্ছেন, চুচেডুঙ্গার ঠিক এখানে আমি আছি। আর এখান থেকে একবার দেখুন, জাস্ট প্রেমে পড়ে যাবেন। আমি এখানে উঠেছি মানে এই নয় আপনাদেরকে উঠতে হবে, এটা কিন্তু খুব রিস্কি। আর আমি ওয়াও গেটওয়েজকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ট্রিপটাকে সম্পূর্ণ স্পন্সর করবার জন্য। ওয়াও গেটওয়েজ একটি হোমস্টে বেসড কোম্পানি। উত্তরবঙ্গ এবং সিকিমের যেখানে আপনি যে কোনো জায়গাতে যেতে চান, ওয়াও গেটওয়েজ কিন্তু আপনাকে সব সময় 24/7 রেডি আছে আপনাকে হেল্প করবার জন্য। আর এখানকার নীতি হচ্ছে যদি আপনি কোনো সমস্যায় পড়েন 24/7 কিন্তু ওনারা আপনাকে সাপোর্ট দেবে, এবং যদি কোনো সমস্যা হয় আপনাকে কিন্তু হোমস্টে বা কিছু চেঞ্জও করিয়ে দেন এনারা। আমি দীর্ঘ 4 বছর ধরে এদের সার্ভিস পাচ্ছি, আগেই বললাম, এবং আজ পর্যন্ত কোনো অসুবিধা কিন্তু আমার হয়নি। যদি আপনারা চান তাহলে কিন্তু ওয়াও গেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, এবং এনারা ক্যাব সার্ভিসও দিয়ে থাকেন, যার ডিটেলস এবং ফোন নাম্বার সমস্ত কিছু ডিসক্রিপশন দিয়ে দিলাম। আর একজন গাড়িতে বসে বসে কি মজা পাচ্ছে আমি জানতে চাইছি, এখানে বসে কি মজা পাচ্ছ গাড়িতে বসে বসে? তুমি এই কেদারনাথ যাবে ট্রেক করে, তো এই অবস্থা, তাই নাকি? আপনাদের কি মনে হয় এই মানুষটি যে কিনা সম্পূর্ণ গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এলো, নামতে ভয় পাচ্ছে, সেটা কেদারনাথ যাবে? লজ্জা করে না? লজ্জা করে না? তা তুমি কি করছো? তোমাকে আমি ফেলিয়ে দেবো। আর বলবে আমাকে চা খাওয়ার জন্য, বলবে ফেলে দেবো, ফেলে দেবো। বউকে শিক্ষা দেওয়ার ক্ষমতা যেখানে স্বয়ং নারায়ণেরও হয়নি, সেখানে আমি বা আপনি কোথাকারকে? আর এই পাপ চেষ্টার জন্যই হোমস্টেতে পৌঁছানোর একটু আগেই খাড়া ঢালে আমাদের গাড়ির চাকা কাদায় পড়ে উঠতে পারছিল না, অনেক কষ্টে উঠে এলো। फाइनली हुआ? मैं तो समझा था नहीं होगा, फिर तो हम वॉकिंग चले जाते, अब बाद में आते। चलो। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। পৌঁছানো মাত্রই আমাদেরকে স্বাগত জানানো হলো পাহাড়ের নিজস্ব কায়দাতে। আর এইটা হলো আমাদের হোমস্টে যেখানে আমরা থাকবো। আর এই বরাবর আমরা রুমটা পেয়েছি। এখানে একটা সিঁড়ি দিয়ে এখানে উঠতে হয়, বেশ সুন্দর। আর যাবার মুখে কিন্তু এখানটায় কি সুন্দর দেখুন, এখানটায় ফুলের গাছ রয়েছে আর তার সঙ্গে ভিউটা অসাধারণ। আর ওইটা হলো কিচেন, উপরে বোধহয় রুম হচ্ছে, আর এইগুলো হচ্ছে রুম। এদিকেও আছে, এদিকেও আছে। আমরা এই রুমটা পেয়েছি। আমরা ওই রুম দেখাবার আগে এদিকটা যাই। এতে কিন্তু বেশ কিছু রুম রয়েছে, যাচ্ছি না। এখানে মোট 7খানা রুম আছে, ওয়াইফাইও রয়েছে। আর ঢোকার মুখে কিন্তু এখানে অতি সুন্দর কাঠের এখানে একটা ব্যালকনি মতন রয়েছে, অসাধারণ। আর এখানে বাইরে বসেও কিন্তু থাকা যায় খাওয়া দাওয়া বা টাইম পাসের জন্য। আমাদের রুম, এই হলো আমাদের রুম। আর এখানে দুজন সবার মতন, এখানে একজন সবার মতন।
পুরো কাঠের। ওপরটাতে দেখুন, এখানে একটা জাস্ট আলো আসবার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে একটা চেয়ার টেবিল, একটা চেয়ার বসার, এখানে একটা সোপ দেওয়া হয়েছে, এখানে একটা ড্রয়ার আছে ছোট রাখবার জন্য, এখানে একটা আয়না রয়েছে, ওখানে আমি রয়েছি চোখটা পার্ট, আর এটা হলো ওয়াশরুম। এখানে বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, হ্যান্ড ওয়াশ রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে, একটা লাইট আছে, গিজার রয়েছে, আর এখানে বালতি রয়েছে, ঠিকঠাক মোটামুটি বেশ ক্লিনই। বড় যে বিষয় সেটা হচ্ছে যে পুরো খোলামেলা এখান থেকে, আর যদি দরজা বন্ধও থাকে জানালাটা খুলে দাও, জানালা খুললে কিন্তু জানালাতে বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। যদি মানে কপাল এবং ওয়েদার দূরে ভালো থাকে তাহলে কিন্তু এই বরাবর বললো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সকাল দেখা যাচ্ছিল। আর এইখানে বসে এত সুন্দর একটা ভিউ নিয়ে সময় কাটানো, তার জন্য আপনাকে আসতেই হবে। এখানে আসবার জন্য যে যোগাযোগ নাম্বার তা আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। আমরা এক এক করে বলবো, মানে থাকবো আর জানাবো যে এখানকার কেমন পরিষেবা, কি খাচ্ছি, কি যাচ্ছি, কেমন কি বাদ বাকি সবটা অনেস্টলি আপনাদের সাথে তুলে ধরবো। স্পন্সর মানে এই নয় যে সবটাই ভালো বলতে হবে, খারাপ ভালো সব মিলেই কিন্তু আমি বলবো অনেস্টলি রিভিউ দেবো। খুব ভালো লাগলো, এখানে কিন্তু বাথরুমের জন্য আলাদা কিন্তু চটি দিয়েছে, এটা কিন্তু খুব ভালো, এটা পজিটিভ দিক, এটা কোথাও দেখিনি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে পুরি মানে আমাদের বাঙালির লুচি, আর সঙ্গে দেখতে হবে কি রয়েছে। ইয়ে কে আয় কি সবজি? ঘুগনি, মটর ঘুগনি। আচ্ছা, মটর ঘুগনি রয়েছে। আচ্ছা, আর আমরা কিন্তু বুঝতে পারছেন খেতে বসেছি কোথায়, পুরো একদম নেচার ডাইনিং স্পেসে। হ্যাঁ, এটা আমার কিন্তু এটা রবিবারের খাবার, আর আজকে রবিবার, আর সেই সময় কিন্তু আমি আমার মনের খাবারই পাচ্ছি। কেমন? আচ্ছা, আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে এইখানে বসে এই ভিউ দেখতে দেখতে খাওয়া। কেমন লাগছে তোমার? খাওয়ার থেকে বেশি বোধহয় এই অ্যাটমসফিয়ারটা দিয়ে গেছে ব্রেকফাস্টের সঙ্গে, সেটা হচ্ছে এই এখানকার লোকাল চা, এবং এটা আমার খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে। আমি খাবারটাকে আউট অফ 10-এ 6 দেবো, চাটা কিন্তু 10-এ একদম পুরো 8ই কেন 9। একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আমরা বসে খেলাম, কিন্তু আমি জাস্ট এনাদের যেটা আর কি কিচেন সেখান থেকে ঘুরে এলাম। আমি কিচেনটাও একটু করে নিয়ে যাওয়ার সময় দেখবেন, মানে কিচেন নয়, আমার পুরো রেস্টুরেন্ট মনে হলো। আমরা সম্ভবত ডিনারটা আমরা ওখানে করব, আর তার আগে আপনাদের একবার দেখাবো ওখানকার কিচেনটা কেমন। এরপর সিত্তম ভাই আমাদেরকে সাইড সিনে নিয়ে গেল। প্রথমে পৌঁছালাম একটি কমলা লেবু বাগানে। বাগানের মালিক ভদ্রলোক আমাকে তার বাগান ঘুরিয়ে দেখালেন, তার সাথে বেশ কিছু সময় কথা হলো। এই হলো নতুন ফুল, কমলালেবুর ফুল, পুরো ছোট্ট একদম বিন্দু। তার সাথে কথা বলে যা জানতে পারলাম তা হলো কমলা লেবুর সময় এখন মানে এই মার্চ মাস নয়, এই সময়ে লেবুর ফুল দেখা যায় ছোট, যেটা আপনারা দেখলেন, এবং প্রায় 1 বছর সময় লাগে পরিপূর্ণ ফল হতে। তাই আপনারা যদি শুধু কমলা লেবুর জন্য আসেন সেক্ষেত্রে বেস্ট টাইম হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আচ্ছা, 150 বছর থাকে একটা, 80 বছর। এটা 80 বছরের? আরে বাবা, এটা 80 বছর মানে প্রায় 100 বছর হতে চললো এই গাছটার বয়স। শেষবার যখন আমি শিটং এসেছিলাম তখন আমি কমলা লেবু ঠিক এত কাছ থেকে এইভাবে দেখেছিলাম এবং নিজে হাতে পেরে খেয়েওছিলাম। আপনাদেরকে খেতে ইচ্ছা করছে? আমরা এই মুহূর্তে অহলদারা ভিউ পয়েন্টের কাছে, মানে একদম গেটে আছি। এখানে আমাদের সানরাইজ একবার কথা ছিল, কিন্তু সেটা হলো না। না হয় কিন্তু যা যা দেখলে এতক্ষণ এগুলো হচ্ছে, কারণ তখন যে আসতাম অন্ধকার রাস্তা, কিছু দেখতে পেতেন না।
যাই হোক, বলে রাখি এইখানটায় যে এখানটা দেখতে পাচ্ছেন কাউন্টারটা রয়েছে, এই কাউন্টারে পুরো গাড়ির সমেত আপনাকে 50 টাকা টিকিট নেবে। আর যদি গাড়ি না থাকে, যদি নর্মাল প্যাডেল যান, সেখানে 10 টাকা করে পার পার্সন। আর এখানে টিকিট কেটে ভেতরে যেতে হবে। আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানটাতে এই রাস্তাটা কংক্রিটের ছিল না, তখন উঁচু নিচু এবড়ো খেবড়ো ছিল। আর এখন কিন্তু এটা কংক্রিটও হয়ে গেছে পুরো রাস্তাটা, গাড়ি পুরোটা যায়। আগে গাড়ি পুরো যেত না সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো না, এগুলো কিন্তু সিনকোনা গাছ, এবং এখানে প্রচুর চাষ করা হচ্ছে, এবং যার সাহায্যে কুইনাইন তৈরি হয়, এই হলো সেই সিনকোনা গাছ। এই মুহূর্তে আমরা আছি হলদার ভিউ পয়েন্টে। আর এইখানে কিন্তু মানে এখন সে দেখছি মন খারাপ হচ্ছে, ভিউটা আমার নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে। আগে যখন এসেছিলাম বা সর্বপ্রথম কিন্তু জাস্ট এখানে একটা হোমস্টে ছিল, এখানে প্রচুর হোমস্টে, 3-4টে হোমস্টে হয়ে গেছে। এখানে একটা খাবারের দোকান মতন রয়েছে, এখানটায় দাঁড়িয়ে দার্জিলিংয়ের সেই চা পাতা তোলার ছবি টবি সমস্ত সেগুলো হয়ে গেছে। কিছু করার নেই, এটা হতেই হবে। যদি যত ট্যুরিজম ডেভেলপমেন্ট করবে ততই কিন্তু এগুলো বাড়বে। অনেকে কিন্তু এই বিষয়ে কমেন্ট মানে মতামত প্রকাশ করবে যে আপনারাই তো এই জায়গাগুলোকে দেখাচ্ছেন, লোকে যাচ্ছে, দেখুন মানুষ তো যাবেই। আবার কিছু জায়গা অবশ্যই প্রয়োজন যেখানটায় কিনা আমরা শান্তিতে দুবেলা বসতে পারি। দুরকম মানুষের নানা রকম মতামত আছে। আর আমি এই মুহূর্তে কিন্তু কোনো কথা বলছি, আর আমি এই মুহূর্তে যখন কথা বলছি আমরা কিন্তু মেঘ জড়িয়ে ধরছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা কুয়াশার মতন, একটু কুয়াশা নয় মেঘ, মেঘের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এই অহলদারা ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু সানরাইজ দেখার কথা ছিল। এই বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে যেহেতু মেঘলা ওয়েদার সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আর এই বরাবরটা সূর্য ওঠে, যত মনে পড়ছে এই বরাবরটা সূর্য ওঠে, এবং সেই রিফ্লেকশনটা এখানে কি পড়ে অনেকটা টাইগার হিলে সানরাইজ দেখবার মতন। এই কথা বলতে মনে পড়লো, আমাদের কিন্তু রিসেন্টলি দার্জিলিং ট্রিপের ভিডিওটাও রয়েছে। এটা কিন্তু প্রচুর মানুষ এখন পর্যন্ত দেখে ফেলেছেন। যারা এখন দেখেননি, যারা দার্জিলিং প্ল্যান করছেন, সম্পূর্ণ ট্যুর গাইড কিন্তু দেওয়া আছে এবং সিরিজটাও দেওয়া আছে। আমি উপরে আই বোতামে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কিন্তু দেখতে পারেন। আর আমার কথা বলতে বলতে চোখ বন্ধ হয়ে আসছে, কারণ সানলাইটে জাস্ট তাকাতে পারছি না। একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যারা জানেন তারা জানেন, যারা জানেন তারা দেখাচ্ছি। এই যে দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে, বা এই ছোট্ট যে জায়গাটা দেখে কি মনে হচ্ছে, কিছু মনে হচ্ছে? যারা জানেন তারা কমেন্টে জানান। আমার নেক্সট বলবার আগে, এইখানে যদি তুলনা করি একটা মানুষের সঙ্গে, আমরা দেখুন এটা হচ্ছে মাথা, এটা নাক, আর এটা দাড়ি, এবং পুরোটা কিন্তু মনে হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ। তো অনেকে কিন্তু এই জায়গাটিকে, এই স্থানটিকে দেখে সেরকমই বলে থাকেন। আর এই স্থানটি সেই জন্য কিন্তু ফেমাস আরো, মানে প্রাকৃতিক রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ। আর যারা জানতে চাইছেন যে এই হোমস্টেগুলোতে থাকার কেমন কি খরচ, কিভাবে আসবেন, কি বৃত্তান্ত, কিভাবে বুক করবেন, তাদের জন্য বলছি তারা ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকলো ওয়াওগেটওয়েজের, এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এরাও কিন্তু এই যে হোমস্টেগুলো আছে এদের সঙ্গে কিন্তু এদেরও টাই আপ আছে, আপনি চাইলে কিন্তু এখানে বুক করতে পারেন। এই মুহূর্তে আমরা নামথিং পুকুরিতে। নামথিং কথা অর্থ আমি জানি না, কিন্তু পুকুরি শব্দের অর্থ হচ্ছে পুকুর। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটি হলো সেই পুকুরি, মানে এই পুকুরের নাম অনুসারে কিন্তু এটি হচ্ছে নামথিং পুকুরি। আর এই পুকুরেই কিন্তু এখন জল দেখতে পাবেন না, এটা দেখা যায় বর্ষাকালে। আর এই বর্ষাকালে এখানটা কিন্তু স্যালামান্ডার দেখা যায়। স্যালামান্ডার অর্থ হচ্ছে একটা বিশেষ ধরনের প্রাণী, যেটা কিনা শিটং আপনি দেখতে পাবেন। তো এই অঞ্চলটা কিন্তু বা এই জায়গাটা সেই স্যালামান্ডারের জন্য বিখ্যাত।
মন্দির আছে। না হবে তো। দর্শকরা জানে যে আমি কিন্তু মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলি আমি। যদি প্রমাণ করতে পারি এখানে মন্দির আছে, তুমি কি করবে বলো? 100 টাকা দেবে। লে। কি হয়েছে? আর মন্দির নেই এখানে। চলো চলো, আস্তে আস্তে হাঁটো, চলো। বাঘ আছে। তারপর যখন পৌঁছালাম অবশেষে রিম্পা বিশ্বাস করলো সত্যি এখানে মন্দির রয়েছে। আর একটু, আর আমি কথা বলি পুরো ইকো হচ্ছে ভেতর থেকে। আর একটু উপরে উঠলে কিন্তু এখানে একটা মন্দির রয়েছে। সত্যি কথা বলতে কি এখানে এসে কিন্তু মানে পুরো একটা গাছ ছমছম করছে, কি বলো? হ্যাঁ, এটা আওয়াজ হচ্ছে একটা চি করে, শুনতে পাচ্ছি কিনা জানি না। তো সেই আওয়াজটা পরে মানে যেন মনে হচ্ছে মানে শুনশান একটা জায়গা, মানে পুরো গায়ে একদম লোম খাড়া হয়ে যাচ্ছে। আর এভাবেই শেষ হলো শিটং ভ্রমণের প্রথম পর্ব। পরবর্তী পর্বে থাকছে আরো অনেক চমক। কি দেখবেন তো পরবর্তী পর্ব?